পাক অধিকৃত কাশ্মীরের সঙ্গে জম্মু কাশ্মীরের যে বাণিজ্য তা আন্তঃরাজ্য বাণিজ্য হিসেবেই বিবেচিত হবে। আর তাই সেই সমস্ত পণ্যে কোনো জিএসটি আরোপ করা যাবে না, কারণ পাক অধিকৃত কাশ্মীর আদতে ভারতেরই অংশ। তাই একই দেশের মধ্যে দুটি রাজ্যে পণ্য বিনিময় হলে তাতে জিএসটি আরোপ করা হয় না। সম্প্রতি এই রায় দিয়েছে জম্মু কাশ্মীর হাইকোর্ট। প্রসঙ্গত, ভারত পাক নিয়ন্ত্রণ রেখা বরাবর বাণিজ্য নিয়ে দায়ের করা একাধিক মামলার প্রেক্ষিতে এই রায় দিয়েছে জম্মু কাশ্মীর হাইকোর্ট। আর এই রায়ের ফলে পাক অধিকৃত কাশ্মীর যে ভারতেরই, সেই অবস্থান আরও একবার পুনঃপ্রতিষ্ঠা করা হলো। জম্মু কাশ্মীর হাইকোর্টের বিচারপতি সঞ্জীব কুমার এবং বিচারপতি সঞ্জয় পারিহারের ডিভিশন বেঞ্চ জানিয়েছে যে এলাকা পাক অধিকৃত কাশ্মীরে রয়েছে সেগুলি আসলে ভারতেরই অংশ। এই অংশগুলি জবরদখল করে রেখেছে পাকিস্তান। তাই যেখান থেকে পণ্য পাঠানো হচ্ছে আর যেখানে যাচ্ছে সেই দুটি জায়গাই ভারতের জম্মু কাশ্মীরেরই। তাই যে বাণিজ্যের কথা বলা হচ্ছে পুরোপুরি আন্তঃরাজ্য বাণিজ্য। হাইকোর্ট সাফ জানিয়ে দেয় একই দেশের মধ্যে আন্তঃরাজ্য বাণিজ্যের ক্ষেত্রে এখনও জিএসটি আরোপ করা যায় না। প্রসঙ্গত, ভারতের জম্মু কাশ্মীর ও পাক অধিকৃত কাশ্মীরের মধ্যে নিয়ন্ত্রণ রেখা বরাবর বাণিজ্য শুরু হয় সেই 2008 সালে। কিন্তু 2019 সালের 14 ফেব্রুয়ারি পুলওয়ামা হামলার পর ভারত বন্ধ করে দেয় সেই বাণিজ্য। পাকিস্তান অধিকৃত কাশ্মীর আসলে ভারতের অংশ, তাই পাকিস্তান অধিকৃত কাশ্মীরের সঙ্গে যে বাণিজ্য হবে সেটাকে আন্তঃরাজ্য বাণিজ্য হিসেবে বিবেচনা করতে হবে, সেটাকে আমদানি রপ্তানি হিসেবে বিবেচনা করা যাবে না। এমনই মন্তব্য জম্মু কাশ্মীর হাইকোর্ট করেছে বলে জানানো হলো সংবাদ মাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে। আর হাইকোর্ট সেই মন্তব্য করেছে নিয়ন্ত্রণ রেখা বরাবর বাণিজ্য নিয়ে দায়ের একগুচ্ছ মামলার প্রেক্ষিতে। 2008 সালে সেই বাণিজ্য শুরু হয়েছিল, কিন্তু 2019 সালের 14 ফেব্রুয়ারি পুলওয়ামা হামলার পরে সেই বাণিজ্য বন্ধ করে দিয়েছিল ভারত। জানা গিয়েছে 2017 সালে জিএসটি চালু হওয়ার পর কেন্দ্রীয় পণ্য ও পরিষেবা আইনের আওতায় তাদের নোটিশ পাঠানো হয়েছিল বলে দাবি করেন মামলাকারীরা। সেই নোটিশে বলা হয় 2017 সাল থেকে 2019 সাল পর্যন্ত যতদিন ব্যবসা চলেছিল ততদিনের মেয়াদের জন্য এই নোটিশ পাঠানো হয়। যদিও এই নোটিশ নিয়ে একাধিক যুক্তিও তুলে ধরেন মামলাকারীরা, যদিও সেই সব পিটিশনই খারিজ করে দিয়েছে জম্মু কাশ্মীর হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। ডিভিশন বেঞ্চ বলেছে রাজ্যের দুটি অংশের মধ্যে ব্যবসার বিষয়টা যে আন্তঃরাজ্য বাণিজ্য এবং দুটি দেশের মধ্যে আমদানি ও রপ্তানির ব্যাপার নয়, সেটা মেনে নিয়েছেন মামলাকারীদের আইনজীবী। সেই জন্য মামলাকারীর আইনজীবী ফয়সাল কাদরির প্রশংসা করেছেন বিচারপতিরা। লাদাখের লেফটেন্যান্ট গভর্নর কাবিন্দর গুপ্তা এ প্রসঙ্গে বলতে গিয়ে কি ব্যাখ্যা দিয়েছেন একবার শোনাবো আপনাদের। भारत की पार्लियामेंट में ये प्रस्ताव पास हुआ है कि कश्मीर हमारा है और सारे का सारा है, पाक ऑक्युपाइड कश्मीर हमारा ही हिस्सा है। उस हिसाब से जो डायरेक्शन है उसको सही समझना चाहिए। প্রসঙ্গত, 370 ধারা বিলোপের পর জম্মু কাশ্মীর বিধানসভায় পাক অধিকৃত কাশ্মীরের জন্য 24টি আসন খালি রয়েছে। জম্মু কাশ্মীরের পূর্ববর্তী সংবিধান অনুসারে পাক অধিকৃত কাশ্মীর সহ সমগ্র জম্মু কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ। 370 ধারা বাতিলের মাধ্যমে জম্মু কাশ্মীরের পৃথক সংবিধানও বাতিল করা হয়েছে। নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে ব্যবসায়ীদের আবেদন বিবেচনা করে হাইকোর্ট বলেছে যে জম্মু কাশ্মীর এবং পাক অধিকৃত কাশ্মীরের মধ্যে নিয়ন্ত্রণ রেখার আন্তঃরাজ্য বাণিজ্য ছিল। আন্তঃরাজ্য কারণ পাক অধিকৃত কাশ্মীর জম্মু কাশ্মীরের অংশ। হাইকোর্টের রায় পাক অধিকৃত কাশ্মীর ভারতের অংশ, তাই বাণিজ্যের উপর জিএসটি নেই। যদিও 2019 সাল থেকে ভারত ও পাকিস্তানের মধ্যে শত্রুতার কারণে নিয়ন্ত্রণ রেখার আন্তঃরাজ্য বাণিজ্য স্থগিত রয়েছে, তবুও একটি ডিভিশন বেঞ্চের রায় সরকারের এই অবস্থানকে পুনঃপ্রতিষ্ঠিত করে যে পাক অধিকৃত কাশ্মীর জম্মু কাশ্মীরের অংশ এবং ভারতের অবিচ্ছেদ্য অংশ। আবেদনকারীরা কেন্দ্রীয় পণ্য ও পরিষেবা কর আইন 2017-র অধীনে সুপারিনটেন্ডেন্ট জিএসটি কর্তৃক জারি করা কারণ দর্শানোর বা শো কজ নোটিশকে চ্যালেঞ্জ জানিয়েছিলেন। তারা যুক্তি দিয়েছিলেন যে 2008 সালে যখন বাণিজ্য শুরু হয়েছিল তখন আন্তঃরাজ্য বিক্রয় জম্মু কাশ্মীর মূল্য সংযোজন কর আইন দ্বারা পরিচালিত হতো, যা নিয়ন্ত্রণ রেখার আন্তঃরাজ্য বাণিজ্য
বাণিজ্যকে কর থেকে অব্যাহতি দেয়। যাই হোক, 2017 সালে যখন জিএসটি ব্যবস্থা কার্যকর করা হয়েছিল, কর্তৃপক্ষ আবেদনকারীদের তাদের বহির্মুখী এবং অভ্যন্তরীণ সরবরাহের উপর জিএসটি প্রদান করেছে কিনা তা নির্ধারণ করার জন্য তদন্ত শুরু করে এবং তাদের কারণ দর্শানোর নোটিশ জারি করা হয়েছিল। আবেদনকারীরা নোটিশগুলিকে চ্যালেঞ্জ করে যুক্তি দিয়েছিলেন যে ভারত সরকারের 20 অক্টোবর 2008 তারিখে জারি করা এসওপি দ্বারা নিয়ন্ত্রিত আন্তঃরাজ্য বাণিজ্য গঠন করে এবং তাই সিজিএসটি মানে সেন্ট্রাল জিএসটি আইনের বিধান থেকে অব্যাহতি পাওয়ার যোগ্য। তারা আরও যুক্তি দিয়েছিলেন যে আন্তঃরাজ্য বাণিজ্য ধরে নেওয়া হলেও করের দাবি অবৈধ হবে, কারণ এতে কোনো মুদ্রা ছাড়াই একটি বিনিময় ব্যবস্থা জড়িত ছিল। 2008 সালে আস্থা তৈরির ব্যবস্থা হিসেবে ভারত ও পাকিস্তানের মধ্যে উন্নত সম্পর্কের পর উভয় সরকার নির্দিষ্ট শর্তাবলীর অধীনে তাদের মধ্যে অবাধ আন্তঃসীমান্ত বাণিজ্যের অনুমতি দিতে সম্মত হয়েছিল। কিন্তু 9 এপ্রিল 2019 তারিখে ভারত সরকার আন্তঃসীমান্ত বাণিজ্য স্থগিত করে, এই কারণে যে অবৈধ অস্ত্র, মাদকদ্রব্য এবং জাল মুদ্রা পাচারের জন্য বাণিজ্য রুটের অপব্যবহার করা হচ্ছে এই যুক্তিতে। সেই সময় স্বরাষ্ট্র মন্ত্রকের এক বিবৃতিতে প্রকাশিত হয়েছিল যে জাতীয় তদন্ত সংস্থার তদন্তে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। তদন্তকারীরা জেনেছেন আন্তঃরাজ্য বাণিজ্য নিষিদ্ধ জিহাদি সংগঠনের সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িত ব্যক্তিদের দ্বারা পরিচালিত হয়। ভারত ও পাকিস্তানের মধ্যে দুটি গুরুত্বপূর্ণ সিএমবি ছিল নিয়ন্ত্রণ রেখা বাস পরিষেবা এবং নিয়ন্ত্রণ রেখা বাণিজ্য। 7 এপ্রিল 2005 তারিখে তৎকালীন প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং শ্রীনগরকে মুজাফফরাবাদের সঙ্গে সংযুক্ত করে প্রথম নিয়ন্ত্রণ রেখা বাস পরিষেবা কারওয়ান ই আমান বা শান্তি ক্যারাভ্যান উদ্বোধন করেছিলেন। পরবর্তীকালে 21 অক্টোবর 2008 তারিখে সালামাবাদ, উরি, মুজাফফরাবাদ এবং পুঞ্চ রাওয়ালকোট এই দুটি রুটে একটি বিনিময় বাণিজ্য শুরু হয়। নিয়ন্ত্রণ রেখার উভয় পাশের ব্যবসায়ীদের পারস্পরিক সম্মতিক্রমে 21টি পণ্য বিনিময়ের অনুমতি দেওয়া হয়েছিল। তো এই হচ্ছে মোটের ওপর পুরো বিষয়টি এবং হাইকোর্টের একটি গুরুত্বপূর্ণ নির্দেশ, এটা বলাই যায়। লাদাখের লেফটেন্যান্ট গভর্নর তিনি এ প্রসঙ্গে কি বলতে চেয়েছেন একবার শুনে নেওয়া যাক তার বক্তব্য। भारत की पार्लियामेंट में ये प्रस्ताव पास हुआ है कि कश्मीर हमारा है और सारे का सारा है। पाक ऑक्युपाइड कश्मीर हमारा ही हिस्सा है। उस हिसाब से जो डायरेक्शन है उसको सही समझना चाहिए। লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।